স্যার তুষার, আজকে মাহমুদুর রহমান মান্না ভাই উনি তো সরকারের বেশ সমর্থক। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুব করেই প্রেস করেই কথা বলেন। আজকে তিনি বলছেন যে সরকার এখন প্রতারকের কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে, এবং কিছুদিন আগে আপনারাও বলেছিলেন যে সরকার আপনাদের সঙ্গে প্রতারণা করেছে। এইটি দুটি বিষয়। আর যেটি রনি ভাই যেটি বললেন যে গণভোট এখন হলেও পার্লামেন্ট যদি সেটা না চায় বাতিল করে দিতে পারে। আপনাকে ধন্যবাদ। সরকার প্রতারক এটা একটা রাজনৈতিক ভাষা। মোদ্দা কথা হওয়ার যেটা আমি অনেকবার বলেছি অনেক জায়গায়, যে সরকারের একটা সবসময় তার মধ্যে একটা শেকি ব্যাপার দেখা যায়, মানে নড়বড়ে ব্যাপার। সরকার পজিশন নেয় না, শেষ মুহূর্ত পর্যন্ত সে দেখতে থাকে হুমায়ুন আহমেদের ক্যারেক্টারের মতো। হ্যাঁ, কিন্তু সে কোনো পজিশন নেয় না। কিন্তু এবং শুরু থেকেই প্রধান উপদেষ্টা এবং তাকে যারা বেষ্টিত ছিলেন, মানে বেষ্টন করে রেখেছেন, তারা কতগুলো ভুল আইডিয়া ওনাকে পুশ করেছেন। এর মধ্যে একটা হচ্ছে যে আপনি ফ্যাসিলিটেটর, কিন্তু মানে আমরা ফ্যাসিলিটেট করবো, এই যে আইডিয়া। এবং এই আইডিয়ার কি প্রথমে উনি বলেছেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, যার মানে হচ্ছে উনি বুঝিয়েছেন বৃহত্তর জনগণ। হ্যাঁ, ছাত্ররা মানে অনেকে আবার লিটারালি কয়েকটা নাম বোঝে, উনি কিন্তু ওই আইডিয়া থেকে কথা বলেন নাই। উনি বুঝিয়েছেন যে ছাত্র সমাজ গণ অভ্যুত্থান যারা করেছে সেই তার সাথে বৃহত্তর জনগোষ্ঠী, এরা আমার নিয়োগকর্তা। পরবর্তীতে উনি বললেন যে রাজনৈতিক দলগুলো তারা তাদের সাথে কথাবার্তা ছাড়া আমি কিছু করবো না, ঐক্যমত্য হলে এতটুকু, না হলে এতটুকু, স্বল্প প্যাকেজ চালিয়ে এটা, দীর্ঘ প্যাকেজ চালিয়ে এটা। উনি কিন্তু এই ধরনের কথাবার্তাগুলো বলেছেন, এবং তখন বোঝা গেল যেটা উনি অবশ্যই সম্মানিত ব্যক্তি, বিশ্ববরেণ্য ব্যক্তি, এবং বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে মানে তিনি ছিলেন আনপ্যারালাল, মানে তাকেই বসতে হতো এখানে, এবং তাকে আমরা পেয়েছি। এই জন্য অবশ্যই আমরা তাকে থ্যাংক ইউ জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু তিনি মানে পুরো প্রক্রিয়াটার ব্যাপারে যতটুকু তার ডিসাইসিভ এবং ফোকাস থাকা দরকার ছিল, তিনি ততটুকু ফোকাস না। এটার উদাহরণ আমি অন্য অনেকগুলো দিতে পারবো। যেমন জনপ্রশাসনের ব্যাপারে তিনি সর্বশেষ কয়েকদিন আগে বললেন যে আমি নিজের হাতে রদবদলগুলো করবো ইলেকশনে। তো এতদিন কি করলেন? এতদিন কি হইলো? জনপ্রশাসনের ভুতুরে সব কাণ্ড হয়ে গেছে, পদোন্নতি, মানে বদলি টদলি এসব নিয়ে। এবং এই যে ক্যাবিনেট যে একটা কমিটি করা হয়েছে, এই জনপ্রশাসন কমিটি, এটার ব্যাপারে সমস্ত দলই আপত্তি করছে নানা অ্যাঙ্গেল থেকে। তাহলে এতদিন করার পরে তারপর প্রধান উপদেষ্টা নির্বাচনের 1 মাস আগে তার মনে হয়েছে যে আমি এবার নিজের হাতে সব করব। এতে বোঝা যায় যে ওনার এই সমস্ত ব্যাপারে উনি একটু সরল। এটা আলাদা প্রশ্ন। দ্বিতীয় এবারে আসি যে ফলে ওই যে প্রতারক যেটা, এটা হচ্ছে যে উনি এই যে বেশিরভাগ ঝামেলা যে হচ্ছে আপনি দেখবেন, এটা কারণ হচ্ছে সরকার ঠিক সময় ঠিক কাজটা করছে না, এই কারণে ঝামেলাগুলো হচ্ছে। পার্লামেন্ট গণভোট বাতিল করতে পারবে কিনা? আমি মনে করি যে পারবে না। কারণ এটা আমরা যে আলোচনাটা করে এসেছি যে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দেখেন এত কথা হলো কেন? জুলাই সনদ একটা আপনি প্রেসক্রিপশন বানিয়ে পরে সরকারের কাছে দিয়ে দিতেন, ওটা হয় না। বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সবাই খুব সিরিয়াস ছিল রাজনৈতিক দলগুলো এবার। এবং আমি আপনার এখানে এসে আলোচনা করেছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কনস্টিটিউয়েন্ট পাওয়ার, বেসিক স্ট্রাকচার, এই সমস্ত ভারী ভারী শব্দ, ভারী ভারী আইডিয়া নিয়ে লম্বা সময় ধরে আলাপ আলোচনা করেছে। এটা কিন্তু নজিরবিহীন বাংলাদেশে। হ্যাঁ, সেটা কেন করতে হয়েছে? কারণ হচ্ছে আপনি এই পরিবর্তনটাকে সিল করতে চান। এটা নিয়ে আপনাকে, আর বাংলাদেশে যেটা দেখা গেছে, আপনি যেটা সংগ্রাম করে রক্ত দিয়ে যেটা আদায় করেন, এটার জন্য পরে 40 বছর পরে আবার এটার জন্য ফাইট করতে হয়। যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আন্দোলনের ফসল ছিল এটা, এবং সেইটাকে আপনি ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছেন। দেওয়ার পরে আবার দেখেন এটার জন্য আবার আপনাকে এখনো কথাবার্তা বলতে হয়, এখন এটা শুনানি চলে। তার মানে আপনাকে তো পিছিয়ে দেওয়া হয় বারবার। এই জন্যই হচ্ছে আমাদের এটা ছিল যে আইনি ভিত্তি কথাটা কথার কথা না, সাংবিধানিক ভিত্তিটা কথার কথা না। মানে আমি যেটা অর্জন করেছি এটার জন্য পরে আবার 20 বছর পরে, 15 বছর পরে আবার এটার জন্য আমি আবার পেছনে যাব না। ঠিক আছে, মানে এটা গেলে তো আমি আসলে কোথায় থাকলাম? এখন গণভোট, পরের পার্লামেন্ট গণভোট তার জন্য ম্যান্ডেটরি, কারণ এই গণভোটটা কোনো কনসালটেটিভ গণভোট না। এবং এটা কিন্তু আবারও আমি বলি যে আমরা বললে তো এটা অতটা বিশ্বাসযোগ্য মনে হয় না। আবার আমাদের বয়স টয়স নানা কারণে ফোরন কাটে লোকে। আমি সালাউদ্দিন সাহেবের উদাহরণই দিই। উনি কি বলেছেন? উনি বলেছেন যে গণভোটটা এখন, অনেকে প্রশ্ন তুলেছেন যে গণভোট তো ইয়েতে নাই, সংবিধানে এখন নাই, এটা নিয়ে শুনানি হচ্ছে, যদি হয় এটা পরের পার্লামেন্টে কার্যকর হবে, যেটা 142-এ যে গণভোটটা। তাইলে এখন আমরা গণভোট করবো কোন স্কোপে? উনি একটা খুব সুন্দর উত্তর দিয়েছেন, যেহেতু উনি অভিজ্ঞ মানুষ, উনি এগুলো বোঝেন। এটাই বোঝা যায় যে সালাউদ্দিন ভাই যখন বুঝতে চান তখন উনি বুঝেন, কিন্তু যখন বুঝতে চান না তখন বুঝেন না। উনি বলেছেন যে দেখেন, ওইটা ঠিক যে 142 ওটা আছে, কিন্তু জাতীয় ইস্যুতে গণভোট করা যাবে না এমন কোনো বিধিনিষেধ আমাদের সংবিধানে নাই, সুতরাং করা যাবে। কি সুন্দর সিম্পল এক লাইন উনি বলে দিয়েছেন। অর্থাৎ আপনি যে সকল বিষয়ে আপনার 142-এর যে গণভোটটা, এটা হচ্ছে সংবিধানের কিছু স্পেসিফিক ইস্যুতে আপনি যদি পরিবর্তন করতে চান আপনাকে জনগণের কাছে যেতে হবে। এর বাইরেও আপনার হাজারটা জাতীয় সমস্যা অ্যারাইভ করতে পারে আপনার জাতির সামনে। যেমন ধরেন আপনি সিএসটিতে সেনা রাখবেন কি রাখবেন না, এটা শুধু সংসদ বা শুধু সরকার সিদ্ধান্ত দিতে পারছে না। টু বিগা ইস্যু, তখন আপনি টু বিগান ইস্যু, তখন আপনার যেতে হবে জনগণের কাছে যে আপনি কি চান এখনো আমাদের ওখানে সেনা উপস্থিতি থাকবে নাকি সেনা শাসন থাকবে, কোনটা? এই যে একটা বড় কোয়েশ্চেন, এটার জন্য আপনাকে জনগণের কাছে যেতে হবে। দ্যাট ইজ গণভোট। অর্থাৎ যেটা সংবিধানে নাই এমন প্রশ্ন আপনাকে গণভোটে যেতে হতে পারে। এইটাই হলো জুলাই সনদ। এটা আপনার কোনোদিন আপনাকে জুলাই সনদ বলতে একটা জিনিস আসবে, গণঅভ্যুত্থান হবে, আপনি জুলাই সনদ বানাবেন, এটা নিয়ে এত কথা হবে, এটা আমরা কেউ জানতাম না। এটা আপনার জাতির সামনে আসছে, আসার কারণে আপনি এখন এটা গণভোটে যাচ্ছেন। এই গণভোট হচ্ছে ফর্ম অফ কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এবং লিগেল ভাষায়, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, দর্শনের ভাষায় কনস্টিটিউয়েন্ট পাওয়ার হচ্ছে
মানে জনগণ ওই যে যেটা বলা হয় যে জনগণ হল ল গিভার, আইন প্রদায়ক। জনগণ এখন নতুন যে সংসদ বসবে তাকে বলছে যে তুমি এই জিনিসগুলোকে, আমার এই আকাঙ্ক্ষাগুলোকে আইনের মধ্যে ট্রান্সলেট করো। সুতরাং এটা পরের পার্লামেন্ট কোন ফরম্যাটে করবেন, কনস্টিটিউয়েন্ট রোল দিবেন কিনা তাকে, না কি করবেন, সেটা হলো খুঁটিনাটি টেকনিক্যাল বিষয়। কিন্তু জনগণ এটা কিন্তু মানে ডিরেক্টিভটা দিয়ে দিচ্ছে সংসদকে, এটা সে কোনোভাবে অমান্য করতে পারবে না।